আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন প্রধান উপদেষ্টা। বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা? জানাবো জুলাই ঘোষণাপত্র, সরকার 2 বার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো রাস্তা নিয়ে সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গণতন্ত্র উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন কামনা ও পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, নির্বাচন কমিশন নতুনভাবে ভোটার তালিকা কেন্দ্র ও নির্বাচনী কাঠামো পুনর্গঠনে কাজ করছে, যা আগের সরকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আমাদের তরুণরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, প্রায় 15 মিনিট স্থায়ী ও আলোচনা ছিল উষ্ণ, আন্তরিক ও গঠনমূলক, যা 2 দেশের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। তিনি জানান, ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য আলোচনা, সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্র উত্তরণ, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজন প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটান্সের শীর্ষ উৎস। উভয় নেতা পারস্পরিক শুল্ক সংক্রান্ত আলোচনা শেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস জানান, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যান্ডামের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আরোপিত পারস্পরিক শুল্ক 90 দিনের মধ্যে স্থগিত করার অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনার কর্মকর্তাদের সঙ্গে আমরা একটি কার্যকর পদক্ষেপ প্যাকেজ চূড়ান্ত করার জন্য কাজ করছি, যেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য এজেন্ডার যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করা যায়। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে 2017 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত উদার সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার প্রত্যাবাসনের জন্য এখন বাস্তবসম্মত সমাধানের সম্ভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এবং বাংলাদেশ সে লক্ষ্যে কাজ করছে। আলোচনায় 2 নেতা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রসঙ্গেও মত বিনিময় করেন, যার মধ্যে ছিল একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয় এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক। প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যেন তিনি নির্বাচন পূর্ব সময়কালে দেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন। তিনি বলেন, এটি আমাদের তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা? গত বছরের আগস্টে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। বেশ কয়েকটি প্রতিনিধি দল। বিএনপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, সফরটি খুবই ভালো হয়েছে। সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি, তাদের যেন প্রবলেমে না হয়, ধারাবাহিকতা যেন থাকে, এগুলো নিয়ে আলাপ হয়েছে। তারাও ইতিবাচক বলেছে, আমরাও ইতিবাচকভাবে দেখছি। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কী ভাবছে সেটা বোঝার চেষ্টা করা, দ্বিতীয়ত তাদের স্বার্থগুলোর আছে সেগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে 3 দফায় চীন সফরে গিয়েছেন বিএনপি নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এর আগে গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। অবশ্য আওয়ামী লীগের পতন হওয়ার পর বিএনপি ছাড়াও জামায়াত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব সফরে শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করতে
চেয়েছে। গত 22 জুন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যায়। এই সফরে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ 10 জন সদস্য। বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী স্থান ওয়েইডিং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন, চীন সফরে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, এই সফরটি ছিল রাজনৈতিক। চীনে আমাদের সফর অত্যন্ত সফল হয়েছে। কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বৈঠক হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় ও শক্তিশালী হয়েছে। শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি ও চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরও দৃঢ় করার উদ্যোগ নিয়েছেন দেখছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখানে আমাদের চেয়ে চীনের আগ্রহই বেশি, কারণ বাংলাদেশে চীনের ব্যবসা রয়েছে, সেটা তারা অব্যাহত রাখতে চায়, উন্নয়ন সহযোগ হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের সঙ্গে গ্রেট হলে মিটিং হয়েছে। গ্রেট হলে মিটিং সাধারণত হয় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে। সুতরাং বুঝতে হবে যে এখান থেকে আমাদের গুরুত্ব কম দেয়নি। দলটি বলছে, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা থাকে, সেটিও চীনের একটি অন্যতম উদ্দেশ্য। গত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময় বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে চীনের প্রায় $42 বিলিয়ন বিনিয়োগ হয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহাবুল হক বিবিসি বাংলাকে বলেন, চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার, যে কারণে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে আলোচনা করছে, সেটা মূলত ইকোনমিক ডিপ্লোম্যাসি। বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে দলটি। সে কারণে বিএনপিকেও বেশ গুরুত্ব দিচ্ছে চীন। জুলাই ঘোষণাপত্র, সরকার 2 বার সময় দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, বলছেন নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকার 2 বার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বদের অবদান এবং রাজনৈতিক নিরাপত্তা সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল, যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। 31 ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল, কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্র নেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল। তিনি লেখেন, সরকার বিভিন্ন দল পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল, যা সব পক্ষ একসঙ্গে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে। কিন্তু সরকার 2 বার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল, তাও স্পষ্ট করেনি। নাহিদ ইসলাম লেখেন, সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই। আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তী সময়ে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে। কিন্তু সরকার যদি কোনো উদ্যোগই না নেয়, আমরা বসে থাকবো না। আমাদের বক্তব্য, আমাদের ইস্তেহার অবশ্যই আমরা প্রকাশ করব। অন্য সব পক্ষকেও বলবো, আপনাদের ইস্তেহার তৈরি করুন। সকলে মিলে আমরা দলিল তৈরি করতে পারলে সরকার সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। জুলাই ঘোষণাপত্র শহীদ পরিবারের পক্ষ থেকে পাঠ করা হবে জানিয়ে তিনি লেখেন, জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে। কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থ ঐক্যমত প্রক্রিয়াকে ব্যাহত করে, তাহলে সরকারের উচিত ভয় না করে অন্য সব পক্ষ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ও ঐতিহাসিক দায়িত্ব পালন করা। জুলাই সনদ ঘোষণাপত্র দিতে না পারলে সরকারের এখতিয়ার থাকবে না জুলাই উদযাপন কোনো ধরনের উদ্যোগ নেওয়ার। আমরা দৃঢ়ভাবে চাই 5ই আগস্ট তথা 36শে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ রচিত হোক। সব পক্ষ সব ধরনের ছাড় দিয়ে সরকারকে সহযোগিতা করুক। আগামীকাল থেকে আমাদের পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা আপনাদের স্বাগতম। পথে প্রান্তরে কথা হবে আপনাদের সঙ্গে, যোগ করেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।